বিশ্বের বিচিত্র ও জটিল সীমান্তের একটি ভারত-বাংলাদেশ সীমান্ত। অচিহ্নিত সীমানা এই সীমান্ত অঞ্চল দিয়ে উভয় পক্ষেরই অপরাধ প্রবণতা সীমান্ত ব্যবস্থাপনাকে আরও জটিল করে তুলেছে। সেই সাথে বিএসএফের পক্ষ থেকে প্রায়ই আইন লঙ্ঘন করা আচরণ প্রশ্ন সামনে আসছে। একটি স্থিতিশীল সীমান্ত সম্পর্ক কেমন হওয়া উচিত? ভারতের সাথে হওয়া অসম চুক্তিগুলোরই বা ভবিষ্যৎ কি? বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি 4 দিন ভারতের নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে আলোচনায় গুরুত্ব পাবে সীমান্ত হত্যা ও অসম চুক্তির বিষয়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে আবারও জনমনে প্রশ্ন, ভারত বাংলাদেশের সীমান্ত সম্পর্ক বর্তমানে কেমন হওয়া উচিত এবং ভারতের সাথে বাংলাদেশের অসম চুক্তি কোনগুলো? ভারত বাংলাদেশের সীমান্ত সম্পর্ক পরিচালিত হয় জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার গাইডলাইন 1975-এর ভিত্তিতে। তারই আলোকে দুই দেশের বাস্তব সীমান্ত সম্পর্কে ভারসাম্য রয়েছে কতটা? ভারত ও বাংলাদেশের মধ্যে 1975 সালে যে সীমান্ত সমঝোতা স্বাক্ষরিত হয় তাতে বলা হয়েছিল সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা স্থাপনা গড়তে পারবে না। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই সীমান্তে স্থাপনা তৈরি করার উদ্যোগ নিয়েছে ভারত, জানিয়ে সম্প্রতি দুই দেশের সীমান্তে চরম মাত্রার অস্থিরতাও তৈরি হয়। জয়েন্ট বর্ডার গাইডলাইন 1975-এর 3 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সীমান্ত ব্যবহার করে অপরাধীদের ক্ষেত্রে নিজ নিজ দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা। কোনো অপরাধী সীমান্ত অতিক্রম করলে তাকে ধরে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে সমঝোতার মাধ্যমে হস্তান্তরের কথাও বলা হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভারত আইনের প্রতি শ্রদ্ধাশীল না থেকে বিজিবিকে অবহিত না করেই বেআইনিভাবে অপরাধীদের শাস্তি দেয়, যা স্পষ্টত সীমান্ত নির্দেশিকার লঙ্ঘন। ফেলানি, স্বর্ণাদাস সহ আংশিক হিসাব অনুযায়ী 1.5 সহস্রাধিক বাংলাদেশিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিভিন্ন সময়ে ভারত বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাগুলোর মধ্যে কিছু বিষয় বাংলাদেশে বেশ সমালোচিত হয়েছে এবং সেগুলোকে অসম চুক্তি হিসেবে অভিহিত করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেগুলোর মধ্যে গঙ্গা, তিস্তা ও ফারাক্কা চুক্তি, ট্রানজিট চুক্তি, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার চুক্তি ও সীমান্তের চুক্তি অন্যতম। সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে দুটি আঙ্গিক রয়েছে বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত ও প্রবীণ কূটনীতিক এম হুমায়ুন কবির। একটি হলো সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাস্তব অভিজ্ঞতা ও সম্পর্ক এবং অন্যটি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক। সীমান্তে অপরাধ বন্ধে দুই পক্ষেরই নতুন করে চিন্তা ও ঐকমত্যই পারবে ভারসাম্যপূর্ণ স্থিতিশীল সীমান্ত সম্পর্ক তৈরি করতে। এখানে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে যে সীমান্ত রক্ষী বা এদিকে আমাদের বিজিবি, ওইদিকে বিএসএফ, তাদের মধ্যে যেহেতু তারা সীমান্ত ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট, তাদের মধ্যে সম্পর্কের একটা বিষয় আছে, কারণ তারা তো সারাক্ষণই একে অপরের সাথে যোগাযোগ করে। তার পেছনে আবার আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে রাজনৈতিক অবস্থা। দুই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ কি ধরনের বা কিভাবে দেখতে চান সম্পর্কটাকে, সে উপাদানটাও কিন্তু কাজ করে। তো আপনি যেটা বলছেন যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথাটা বলেছেন যে আমরা কোনো ছাড় দেব না, এটাকে আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা রাজনৈতিক উপাদান হিসেবে দেখি। এটা দেশের মানুষের কাছে সরকারের বলিষ্ঠতা প্রমাণ করার একটা প্রচেষ্টা হিসাবে দেখি। তবে বাস্তব অর্থে আমরা যেটা চাই সেটা হচ্ছে শান্তিপূর্ণ সীমান্ত থাকুক, এখানে যেন কোনো ধরনের অপরাধ সংগঠিত না হয়। ভারতীয় পক্ষ থেকে সাম্প্রতিককালে আমরা শুনেছি যে তারা কাঁটাতারের বেড়া, সীমান্তের উপরে কাঁটাতারের বেড়া দিচ্ছেন যাতে কোনো সীমান্ত অপরাধ না ঘটে। তো আমরাও তো সীমান্ত অপরাধ ঘটুক এটা তো চাই না। তো কাজেই এখানে আমাদের যেহেতু লক্ষ্যের কোনো পরিবর্তন নাই বা পার্থক্য নাই, সেখানে একটা জায়গা খুঁজে পাওয়া সম্ভব। এবং আমাদের মধ্যে স্বীকৃত যে 1975-এর বর্ডার গাইডলাইন্স আছে, সেই স্বীকৃত ব্যবস্থার মধ্যেই আমরা সমাধান খোঁজার চেষ্টা করা উচিত। এবং সেখানে যদি কোনো দিকের বাড়তি উদ্যোগের প্রয়োজন হয়, সেটা বাড়তি উদ্যোগ নেওয়া যেতে পারে পারস্পরিকভাবে সম্মত হয়ে। কাজে আমি মনে করব যে বিজিবি এবং বিএসএফ এর যে মিটিং হবে, সেখানে এই নতুন
বাতাবরণটা বা নূতন চিন্তাটাকে তারা যদি গ্রহণ করেন এবং গ্রহণ করে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটা সমাধানের মাধ্যমে শান্তিপূর্ণ সীমান্ত বজায় রাখার জন্য উদ্যোগী হন, তাহলে আমি মনে করব যে যে কথাটা বলা হচ্ছে যে আমরা নমনীয় হব না, সেটা যেমন প্রদর্শন করা সম্ভব হবে, একইভাবে ভারতীয় পক্ষ থেকে তারা বলছে যে সীমান্তে অপরাধ, আমরা অপরাধ সংগঠিত যাতে না হয় তার জন্য উদ্যোগ নিচ্ছি, সেখানেও সহমত পাওয়া সম্ভব বলে মনে করি। একই সাথে ভারতের সাথে হওয়া যেসব চুক্তি হয়েছে সেগুলো পুনর্বিবেচনা করতে বা কোনো চুক্তি থেকে বের হয়ে আসতে চাইলে দ্বিপাক্ষিক বৈঠকে পর্যালোচনার মাধ্যমেই তা সমাধান করা উচিত বলে মনে করছেন তিনি। চুক্তি যা হয় দুই দেশের মধ্যে সেগুলোতে সবসময় একটা ক্লজ থাকে, সেটা হচ্ছে যে যখনই উভয় পক্ষ মনে করে তখন এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এই 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 চুক্তির বিষয়গুলো পর্যালোচনা করার সুযোগ থাকে। এবং যদি কোনো পক্ষ মনে করে যে না এটা আমার জন্য উপাদেয় হয়নি, তাহলে সেটা অন্য পক্ষকে জানিয়ে চুক্তি থেকে বের হয়ে যাওয়ারও কিন্তু একটা পদ্ধতি থাকে, কিন্তু সেটা পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে হতে হয়। এখানে একপাক্ষিক ভাবে কেউ করে না বা করা উচিত না, এবং করার আমি মনে করি সেটা আহ আহ শিষ্টাচারের দিক থেকেও সেটা কূটনৈতিক শিষ্টাচারের দিক থেকেও সেটা আহ করা উচিত না। তো কাজেই এখানে আমরা এগুলোকে রিভিউ করতে হবে। ভারতের সাথে তো প্রায় 100-র উপরে গত 15 বছরে চুক্তি হয়েছে, তার আগেও অনেক চুক্তি আছে। এখন এগুলো যে বিষয়গুলো মনে হয় আমাদের কাছে যে অসম, সেগুলির একটা মূল্যায়ন করে সেই বিষয়গুলো নিয়ে ভারতের সাথে আমরা আলাপ আলোচনা করতে পারি, এবং আমাদের যুক্তি যেটা সেটা আমরা বলবো, তারা যদি তাদের যুক্তি থাকে সেটাও তারা বলবে। তখন যদি আমরা সহমত হতে পারি যে এই জায়গায় পরিবর্তন দরকার, তাহলে সেটা সম্ভব। কাজে এখানে আমরা এটা আলাপ আলোচনার মধ্য দিয়েই কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই এই লক্ষ্য অর্জন করা সম্ভব বলে মনে করি। কিন্তু সরকারকে নির্ধারণ করতে হবে কোন কোন জায়গায় তারা মনে করেন, কোন চুক্তিগুলিকে অসম মনে করেন। এটা আমাদের অভ্যন্তরীণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা সিদ্ধান্তে আসি যে এই চুক্তিগুলো অসম মনে হচ্ছে, তখন আমরা ভারতীয়দের কাছে প্রস্তাব করতে পারি যে এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই, এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে হয় আমরা দুই পক্ষ একটা জায়গায় সম্মত হব, যদি ডিসএগ্রি করি তাহলে সেই চুক্তিগুলোকে এগুলো পরিবর্তন করতে হবে, আর যদি আরো বেশি ডিসএগ্রি করি তো বলবো যে আমরা এই চুক্তি বাতিল করতে চাই, আমরা নোটিশ দিলাম বা তারা নোটিশ দিল, সেই ভিত্তিতে চুক্তি বাতিল হতে পারে। কিন্তু এই সবগুলো কাজই করতে হবে আলাপ আলোচনা এবং কূটনৈতিক প্রক্রিয়া এবং শিষ্টাচার। রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের সীমান্ত সম্পর্কে শীতলতা বিরাজ করলেও পারস্পরিক নির্ভরতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভারতের কাছ থেকে প্রতিবেশী দেশের প্রতি মর্যাদাশীল আচরণই প্রত্যাশা করছেন বাংলাদেশের জনগণ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।